নমস্কার। খবরদার কথা নয়, বলি বটে কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। আর এই মুহূর্তে না বললেও মুশকিল। আপনারা সবাই জানেন 24তম সিপিআইএম দলের 24তম রাজ্য সম্মেলন আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হবে 29, 30 এবং 31। আমরা অত্যন্ত ব্যস্ততার মাঝে সিপিআইএম রাজ্য কমিটির মাননীয় সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে পেয়েছি এবং উনি সময় দিয়েছেন আমাদের। এই ব্যস্ততার মাঝেও যে সময় দিয়েছেন, আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। যেটা সরাসরি চলে যাই, এই রাজ্য সম্মেলনের প্রস্তুতি কিরকম? রাজ্য সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত, এবং একদিক থেকে তো মেটেরিয়াল প্রিপারেশন তো চূড়ান্ত, এটা একদিক। প্রিপারেশন বা প্রস্তুতির আরো নানা দিক থাকে, অর্থাৎ তার সংগঠনগত, তারপর একটা সম্মেলনকে সুচারুভাবে সম্পন্ন করতে গেলে পরে তার আরো অনেকগুলো সাংগঠনিক বা এই কি বলে মানে মানসিক সব দিক থেকে, এবং বলা যেতে পারে আমরা অল সেট টু হোল্ড দি কনফারেন্স ভেরি সাকসেসফুলি। এবং এটা শুধু 3 বছর অন্তর যে আমাদের সম্মেলন হয় গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, এটা শুধু গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা পূরণের প্রশ্ন নয়। এবারের সম্মেলন সেই গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা ছাপিয়ে রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, শাসক বিজেপি আইপিএফটি মথা জোটের তরফ থেকে যে আক্রমণগুলো গত 7 বছর ধরে লাগাতার চলছে, এবং তাদের যে ব্যর্থতা, জনবিচ্ছিন্নতা, এটাকে ঢাকার জন্য যে বহুমুখী ষড়যন্ত্র করছে সিপিআইএম এর বিরুদ্ধে, যেহেতু এই শাসক দল গত 7 বছরে যে ত্রিপুরার যে অরাজকতা তৈরি করেছে, এই অরাজকতার অবসান ঘটানোর জন্য সামনের সারে দাঁড়িয়ে আমরা লড়াই করছি। কাজে সমস্ত আঘাতের কেন্দ্রবিন্দু সিপিআইএম এবং বামফ্রন্ট। সেই জায়গায় আমাদের এই সম্মেলন সেই রাজনৈতিক দায়িত্ব এই মুহূর্তে এটা পালনের জন্য এই সম্মেলন সেভাবে আগামী দিনের পার্টি, আগামী দিনের সংগঠন তৈরি করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নামছে। এই মুহূর্তে সারা ভারতবর্ষের কথাও যদি ভাবি, ত্রিপুরা রাজ্য তো বটেই, শুধুমাত্র যে প্রয়োজনীয় মুহূর্তে বামফ্রন্ট বা সিপিআইএম দল রাস্তায় থাকে ঘটনাটা তা না, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনারা রাস্তায় আছেন। এবারের সম্মেলনে আলোচনার বিষয়বস্তু, যদি আপনি গ্রাসরুট লেভেল থেকে, একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে এটাই হয়, সবাই চিৎকার করে গণতন্ত্র পদ্ধতিতে সমিতি করে, কমিটি করে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সিপিআইএম দলের দীর্ঘদিনের এটা যে ব্রাঞ্চ লেভেল থেকে প্রায় 38,000, প্রায় 40,000-এর মতো সদস্য অংশগ্রহণ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে এবারের এই আলোচনার বিষয়বস্তু কি কি মাধ্যমে এগিয়ে যাবে বলে মনে হয়? দেখুন, 2018-এর আগে যখন সিপিআইএম এখানকার শাসন ক্ষমতায়, তখন তার সম্মেলনের যে মূল অভিমুখটা থাকে যে এই সাংবিধানিক ব্যবস্থা, তার এই পার্লামেন্টারি সিস্টেমে সিপিএম এর উপরে যে দায়িত্ব ন্যস্ত করেছে কাজ করার জন্য, কিভাবে সেই দায়িত্ব সুচারুভাবে পালন করে ত্রিপুরা রাজ্যের মানুষের জনজীবনের অগ্রগতি, তার
জীবনধারার উন্নতি আরো সুন্দরভাবে ঘটাতে পারি সমস্ত রকম কায়েমি স্বার্থের আক্রমণকে মোকাবেলা করে। তখন সিপিএমকে যখন পার্লামেন্টারি সিস্টেমে হারাতে পারত না, তখন ঘুরপথে সাম্প্রদায়িক শক্তি এবং সন্ত্রাসবাদী শক্তি দিয়ে আক্রমণ করে এই রাজ্যকে ব্যাহত করার চেষ্টা হতো। তো সেই সময়তে আলোচনার কেন্দ্রবিন্দু হতো কিভাবে সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে সন্ত্রাসবাদীদের বিষদাঁত ভেঙে এই সংবিধান যে সীমাবদ্ধ ক্ষমতা দিয়েছে এটাকে সুচারু ব্যবহার করে একটা বিকল্প কর্মসূচি আমরা উপস্থিত করতে পারি জনগণের সামনে এবং সারা দেশের সামনেও। সেটাই থাকতো আমাদের আলোচনার বিষয়বস্তু। কিন্তু এখন যেহেতু আমরা ক্ষমতায় নেই, স্বাভাবিক ওই দায়িত্ব পালনের সুযোগ আমাদের নেই। কিন্তু এখন পার্টির উপর যে দায়িত্ব ন্যস্ত হয়েছে, গত 7 বছর ত্রিপুরাজ্যে সংবিধান অচল, গণতন্ত্র অচল, মানুষের অধিকার এখানে বুলুণ্ঠিত, আর সেগুলোকে ছিনিয়ে নিয়ে বর্তমান শাসক জোট এই ত্রিপুরাজ্যকে গত 25 বছর বা তার আগে 10 বছর আমরা যে অর্জন করেছিলাম, যে সাফল্য ত্রিপুরা রাজ্য সারা দেশের সামনে উপস্থিত করেছিল বিকল্প কর্মসূচির হাত ধরে, এগুলোকে মুষ্টিমেয় লোকের যে কক্ষিগত করার, অর্থাৎ গণতন্ত্রকে দুর্বল করে কিভাবে সংখ্যাগরিষ্ঠের উপরে তার আঘাতটা নামিয়ে আনা যায় সে চেষ্টা করছে। তো আজকে এই আলোচনায় মূল আলোচনার কেন্দ্রবিন্দু অভিমুখ হলো সেই গণতন্ত্রকে কিভাবে পুনঃস্থাপিত আমরা করতে পারি। যে মানুষগুলোকে মিথ্যা ভাষণ, প্রলোভন, ভয়, ভীতি দেখিয়ে সাময়িকের জন্য হলেও চুপ করিয়ে রেখেছিল বা বোবা করে রেখেছিল, কথা বলতে দেয়নি, তাদেরকে জাগিয়ে কিভাবে আমরা আবার গণতন্ত্রের জয়গান আমরা গাইতে পারি, সে চেষ্টা বহুলাংশে এইবারের এই সম্মেলনের মূল চেষ্টা আলোচনা ছিল। এবং এটাই ছিল আমাদের, এটাকে কিভাবে আরো সংহত করা যায় সে প্রচেষ্টা। এবং আগামী 29, 30, 31 বা 29 তারিখে সমস্ত ধরনের বাধা বিপত্তি, এই বাধা এখন শুধু শাসক দলের তরফ থেকে না, এখন প্রশাসনকে দিয়েও এখন বাধা সৃষ্টি করাচ্ছে। আমাদেরকে এই স্বামী বিবেকানন্দ মাঠ দেবে না, উমাকান্তের সামনে মাঠ ব্যবহার করতে দেবে না, বলছে এই স্কুল খোলার দিন দেওয়া যায় না, কিন্তু অথচ আকছার শাসক দল এগুলি ব্যবহার করছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। তারপর আমরা চাইলাম রবীন্দ্র ভবনের সামনে, সেটাও ঠুনকো অজুহাতে বলছে যে না, এটাও দেওয়া যাবে না, অর্থাৎ তারা ঠিক করে দেবে, বলছে 3000-এর বেশি লোক আসবে না, লিখে দিতে হবে। নাকি খত দেবো আমরা? পুলিশের দয়ায় বিজেপি আইপিএফটির ত্রিপুরা মথা জোট সরকারের এই তাদের মানে কি বলে মানে এই দাক্ষিণ্য চাইতে হবে তার জন্য, আমরা তারপরে করব। এবং আমাদের জনসভা থেকে শুরু করে প্রতিনিধি সভা সর্বত্র হবে এই স্বৈরাচারের বিরুদ্ধে জনগণকে দেখানো, দেখো স্বৈরাচার মাথাচাড়া দিলে পরে কতটুকু যেতে পারে। কোন সাহসে একজন পুলিশ অফিসার আমাকে বলছে, উনাকে আমি চিঠি লিখে দিতাম 3000 বেশি লোক নেব না, তোমার দয়া চলছে ইতে। এই হলো ত্রিপুরা রাজ্যের বর্তমান শাসন ব্যবস্থা এই সময়তে। প্রকাশ্য সমাবেশ নিয়ে যে সমস্যাটা আপনি কথাটা বললেন, এই মুহূর্তে সংবিধান নিয়ে তো নানা রকম আলোচনা চলছে, আপনি কি এটা সংবিধানের উপর অনাস্থা বলেই চিন্তিত? তাই তো বিজেপি অর্থাৎ তার পূর্বসূরীরা আরএসএস, জনসংঘ স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেনি। সংবিধান যখন গৃহীত হয়
তখনও বিরোধিতা করেছিল। এমনকি তেরঙ্গা ঝান্ডা যখন উত্তোলিত হয় তখন তারা বলছে আমরা এটা মানি না, ভাগোয়া ঝান্ডা করতে হবে। আর এখন এই ছলে বলে কৌশলে ভোট ভাগাভাগি করে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এবং কালো টাকা দিয়ে এখন তারাই সংবিধানের সবচেয়ে বড় যেন রক্ষক, তারাই যেন একেবারে তেরঙ্গা ঝান্ডার সবচেয়ে বড় পূজারী। তো এই যে লোক দেখানো, এটা কিছুই না। আসল কথাটা হলো এই সংবিধানকে কিভাবে ভেঙে তছনছ করে এই যে শুরু হয়েছে এখন, যদিও 400 পার করতে পারিনি, 370 হতে পারিনি, হলে তো হয়েই যেত। এই যে এখন এক দেশ এক নির্বাচন, ওয়াকফ এই বোর্ড তৈরি করা, আমাদের অতীতের সমস্ত ঐতিহ্যকে এই নস্যাৎ করে দিয়ে, তারপর কোন কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড আনছে। এগুলা কি? এগুলি হলো সংবিধানকে অস্বীকার করা। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন যে না, সংবিধান প্রণেতা শ্যামাপ্রসাদ মুখার্জি। আরে শ্যামাপ্রসাদ মুখার্জি কখন সংবিধানের প্রণেতা হয়ে গেল? তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বড় নেতা বলছেন যে আম্বেদকর 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 ফ্যাশন। তো এদের যে সংবিধান প্রেম, এদের যে তেরঙ্গা প্রেম, এগুলি লোক দেখানো। আসল কথাটা হলো মানুষের মধ্যে সংবিধানের বিরুদ্ধে কথা বললে, তিরঙ্গার বিরুদ্ধে কথা বললে মানুষ ক্ষিপ্ত হবে। কাজেই এগুলোকে ব্যবহার করে তার ভেতর থেকে ক্ষতি করো, এবং তার প্রয়োগ আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের মধ্যে। একটা প্রধান বিরোধী দল গত 3 বছর আমরা বিবেকানন্দ ময়দানে একটা সভা করিনি। সেই বিবেকানন্দ ময়দানে যখন কোনো কর্মসূচি নেই, সেই দিন দেখেই আমরা দরখাস্ত করেছি, এখানে এনে বসিয়ে দিল সরকারি মেলা। সেই মেলাটাও কোনো খুব আহামরি গুরুত্বপূর্ণ মেলা এমন কিছু না। এরপরে বলে ঠিক আছে আপনারা দেখুন, আমি চেষ্টা করছি, আপনাকে জানিয়ে দেব, আর জানায় না। সৌজন্য বোধ নেই। আরে সরকার মানেটা কি? সরকারি কর্মসূচি, বিরোধী দলকে বাদ দিয়ে সরকার হয়, মানুষকে বাদ দিয়ে সরকার হয়, শাসক দল বিরোধী দল সব মিলেই তো সরকার, সব মিলেই তো জনগণ, আর জনগণের জন্যই তো সরকার। সরকারি কর্মসূচি থাকলে বিরোধী দলে দেওয়া যাবে না, তাহলে তো এই দেশে তাহলে গণতন্ত্র নেই। সংবিধান তোমরা মানো না। সংবিধান বলছে বিরোধী দলকে সে মর্যাদা দিতে হবে, প্রত্যেক নাগরিককে দিতে হবে। আর এদের কাছে ঠুনকো পুলিশকে ব্যবহার করে কোন সাহসে বলছে আমাকে লিখে দিতে হবে 3000 বেশি লোক হবে না। এখানে কি মানে একটা বিষয় আপনার কাছে জানতে চাইছি, জিতেন দা, আপনি সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক, পাশাপাশি আপনি বিরোধী দলনেতা। এই জায়গায় দাঁড়িয়ে আমরা অটল বিহারী বাজপেয়ীর চিঠিও পড়েছি, সোমনাথ চট্টোপাধ্যায়কে লেখা ইত্যাদি চিঠি আমরা পড়েছি, যেখানে বিরোধী দলকে জায়গা দিতে হবে। এটা সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধেই উনি চিঠিটা লিখেছিলেন, এখন কেউ মানে টানে না এসব। এই জায়গাতে এই বিধানসভাতে যে অধ্যক্ষের ভূমিকা, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, অধ্যক্ষের ভূমিকা নিয়ে আপনার বক্তব্য সেইভাবে প্রচারে আসেনি। এবারও প্রচার যন্ত্র কিভাবে চলে আপনিও জানেন, সবাই জানে। আমরা খবরদার কথা নাই থেকে জানতে চাইছি যে এবার বিধানসভায় আমাদের দুটো প্রশ্ন আপনার কাছে। একটা হচ্ছে যে আপনি কি বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে মনে করছেন যে বিরোধী যে দল, আপনার বাইরেও তো একটা দল আছে কংগ্রেস, একটু সমন্বয়ের সমস্যা আছে? 1। 2 নম্বর, আপনার বক্তব্য সঠিকভাবে প্রচারিত হলো না বেতন কাঠামো নিয়ে, আপনি কি বলবেন? না, কংগ্রেসের সাথে আমাদের সমন্বয় সবসময় থাকতে হবে, হতে হবে, এমন তো কোনো যে কংগ্রেসও বাধ্য না,
আমরা সিপিআইএম বা বামফ্রন্ট আমরাও বাধ্য না। দুটি দলেই স্বাধীন কর্মসূচি নিয়ে আমরা চলছি। হ্যাঁ, কংগ্রেসের সাথে বিগত কয়েক বছর আমাদের বেশ কিছু কর্মসূচিতে আমরা একসাথে এই সুর তুলেছি, পা বেলেছি। কোন ইস্যুতে? গণতন্ত্র পুনরুদ্ধার করার ইস্যুতে। এ রাজ্যে স্বৈরাচারী যে ব্যবস্থা মাথাচাড়া দিচ্ছে, এটাকে রুখার প্রশ্নে একসাথে আমরা সিট ভাগাভাগি করে ভোটেও দাঁড়িয়েছি এবং সেই সমঝোতা সেই পর্যন্তই ছিল। তারপরে এটা কন্টিনিউ করতে হবে, তারাও বাধ্য না, আমরাও বাধ্য না। এবং এটা এখনো সেরকম কোনো চুক্তিপত্র বা না হলেও এখনো সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিরোধিতার প্রশ্নে এই রাজ্যে প্রতিনিয়ত যা আইনশৃঙ্খলা অবনতি ঘটছে সেই প্রশ্নে ওরা যখন সোচ্চার হয়, বিষয়টা যদি সত্যি সত্যিই হয়, আমরাও সঙ্গ দিই বা কোনো কোনো ইস্যুতে আমরা প্রথম বলি, তারা আমাদের সঙ্গ দেন। আগামী দিনে হবে। এবং সর্বভারতীয় ক্ষেত্রেতে ইন্ডিয়া ব্লক বা ইন্ডিয়া মঞ্চ পার্লামেন্টের ভেতর বিশেষ করে সেভাবে আমরা কাজ করছি। এখানেও সেই চেষ্টা অব্যাহত আছে, থাকবে। কিন্তু আবার তাদের সাথে রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ে আমাদের ফারাক অতীতেও ছিল, এখনো আছে, আগামী দিনও থাকবে। এদের তোলার সব প্রশ্নে আমরা সহমত হতে পারি না বা আমরা সুর মিলাই না। আমাদের প্রশ্ন তারা সুর মিলাতে হবে সে কথা নয়। কাজেই এই জায়গায় কেন একসাথে একসুরে কথা বলি না, এর কোনো মানে বলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের বক্তব্য হলো যে অন্যায়ের বিরুদ্ধে যদি শুধু কংগ্রেস কেন, বিজেপি মথার অভ্যন্তরে যদি কেউ প্রশ্ন তোলে, হ্যাঁ, ন্যায়ের জন্য আমরা তাকে সমর্থন করব। এটা কোন দল প্রশ্ন না, কংগ্রেস তো বটেই। এবং আগামী দিনগুলোতেও এই ত্রিপুরাজ্যে স্বৈরাচারের বিরুদ্ধে, একনায়তন্ত্রের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কংগ্রেস সহ সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি একসাথে যাতে আমরা সুর তুলতে পারি, আওয়াজ তুলতে পারি, সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এটা নির্বাচনে একসাথে দাঁড়াবো কিনা ওটা আলাদা প্রশ্ন, ওটা নির্বাচন ভিত্তিক, মানে ইস্যু স্পেসিফিক, ইলেকশন স্পেসিফিক স্ট্র্যাটেজি হবে। এটা পার্মানেন্ট কোন স্ট্র্যাটেজি হওয়ার প্রশ্ন নয়। এই ক্ষেত্রেতে তারাও বাধ্য না, আমরা বাধ্য না, বোথ উই আর ইন্ডিপেন্ডেন্ট। বেতন কাঠামো সেকেন্ড, আপনার বিধানসভাতে, হ্যাঁ, বিধানসভাতে আমাদের বক্তব্য, মিডিয়া, কোন মিডিয়া কিভাবে আমাদের বক্তব্য প্রকাশ করবেন, এটা মিডিয়ার ব্যাপার। হ্যাঁ, আমার যে অবজারভেশন আমি দেখেছি যে গেল সেশনগুলোতে মিডিয়া দারুণভাবে আমাদের বক্তব্যগুলোকে, আমরা যা বলেছি, এই নয় যে আমরা যা বলিনি বা আমাদের পারফরমেন্স সেরকম না হলেও আমাদেরকে সাংঘাতিক হাইলাইট করেছেন, এই কথা বলবো না। হ্যাঁ, লাস্ট সেশন যে গেল তার আগের 5টা সেশনে মিডিয়া দারুণভাবে বিরোধীদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছে, তার মেরিট ছিল বলে, অবশ্যই আমরা কৃতজ্ঞ। কিন্তু এবার অজ্ঞাত কারণে মিডিয়ার ভূমিকা সেরকম দেখা যায়নি। এই জন্য মিডিয়া বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, বিজেপির সব মানে কেনা হয়ে গেছে না, আমি কথা বলছি না। হয়তোবা যারা কভার করতে গেছেন তারা দেখেননি। যেমন একটা শুধু ইস্যুতে বলবো, দুটো ইস্যুতে বলবো। রাজ্যপালের ভাষণের উপরে সরকার ধন্যবাদ সূচক বক্তৃতা করে, এটা নিয়ম, প্রথা। এবং সেই জায়গায়
সরকারের তরফ থেকে, ট্রেজারি বেঞ্চের তরফ থেকে একটা ধন্যবাদ সূচক প্রস্তাব হয়, তার সমর্থনও হয়। এবার দেখেছেন এটা ধন্যবাদ সূচক না হয়ে রাজ্যপালের বক্তৃতা হলো গত 1 বছরে সরকার কি করেছে। তো শাসক দলের ধন্যবাদ সূচক বক্তব্যে 1 বছরের সেই বক্তব্যগুলাকে, তাদের যে সাফল্যগুলাকে আরো সুন্দর করে কিভাবে ব্যাখ্যা করে তাই হবে। এটা না করে পরিষদীয় দলের মন্ত্রী, অভিজ্ঞ মন্ত্রী, তিনি দীর্ঘদিন বিরোধী দল নেতাও ছিলেন, যে বিরোধী দলের নেতার মতো আচরণ করে এমন সমস্ত কথা বললেন, ত্রিপুরাতে তিনি নামতেই পারলেন না, বিশ্ব ব্রহ্মাণ্ডি করলেন। ত্রিপুরার যে রাজ্যপালের, ত্রিপুরা সরকারের প্রশংসামূলক বক্তৃতা, তার সমর্থন করতে গিয়ে তিনি সারা পৃথিবীর অর্থনীতি, সারা পৃথিবীর যে এই রাজনীতির গতিবিধি আর এসব বলে কিভাবে বিরোধী দলকে ঘায়েল করা যায়, এবং তাদের 1 বছরের কথা না বলে বামফ্রন্ট সরকারের 25 বছরের তাদের গাওয়া কুৎসা রটিয়ে গেলেন। তো স্বাভাবিকভাবে দায়বর্তায় বিরোধী দল নেতা হিসেবে আমার একদিকে রাজ্যপালের ভাষণের যে সার্বত্যাহীনতা তারা যেরকম তুলে ধরেছেন এর ব্যাখ্যা করে যুক্তি দিয়ে বলা, এবং সরকারের মন্ত্রী যে সমস্ত আজগুবি, অসংলগ্ন এবং নানা ধরনের গুজামিল কথা বলেছেন তার জবাব দেওয়া, এবং তার সমস্ত তথ্য দিয়ে মোদী সরকারের অর্থনৈতিক সাফল্যের সম্পর্কে যেরকম সমস্ত ভুয়া তথ্য দিয়ে বললেন, একেবারে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড সমস্ত তথ্য দিয়ে, এটা এই নয় আরবিটারি কিছু বলেছি। দেখা গেল পরদিন সকালবেলার মিডিয়াগুলোতে আমি যে বক্তব্য রেখেছি তারই উল্লেখ নেই। আমার বক্তব্যগুলো উল্লেখ করে থাক, যে বিরোধী দল নেতা যে বক্তব্য রেখেছে তারই কোনো উল্লেখ নেই, ছবি তো নেই, কিন্তু লিখছে পরিষদীয় দলের মন্ত্রী তুলুদুনু দিয়ে ছেড়েছে। আরে তোমার তুলুদুনু দেওয়ার কি আছে? তোমার তো তুলুদুনু দেওয়ার সুযোগই নেই, তোমার তো বলতে হবে শুধু প্রশংসা সূচক। এটা একটা। তো মিডিয়া কেন হঠাৎ গত 5টা সেশনে যারা মোটামুটি ভাবে একটা নিরপেক্ষ, সত্যিকারের এই মিডিয়াকে আনইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল বলা হয়, সেই দায়িত্ব পালন করলো এই মিডিয়া, সেই মিডিয়া কেন এত এই হয়ে গেল এটা বুঝতে পারিনি। এক, আর স্পিকার, মাননীয় স্পিকার, তিনি যে ব্যবহার করেছেন, তিনি স্পিকারের চেয়ারে বসে ট্রেজারির দিকে বলেন যে আমাদের লোককে বলবে, তিনি উস্কে দেন ট্রেজারি বেঞ্চের সদস্যদেরকে, মানে অমুক কথা বললো, সেই কথা বললো, অর্থাৎ তিনিও যেন একজন ট্রেজারি বেঞ্চের সদস্য। হ্যাঁ, তিনি বিজেপির বিধায়ক, বিজেপির রাজনীতির সাথে সম্পৃক্ত, এসব আমি জানি। তারপরও ওই চেয়ারে যখন এই কেউ বসেন, তাকে একটু নিরপেক্ষ থাকতে হয়, তাকে কতগুলো কোর্ট মেনে চলতে হয়। তিনি সেই কোর্ট ফোর্ডের ধারে কাছে নেই, এটা একটা। তৃতীয় হলো এই যে বিধায়কদের বেতন ভাতা, মন্ত্রীদের বেতন ভাতা, পেনশন বানানো। হ্যাঁ, সবাই চায় আমার যদি 5টা পয়সা যদি আমার বেশি আয় হয়, আমার পরিবারের লোক খুশি হয়, তারাও চায়, আমার স্ত্রীও চায় আমার স্বামী আরো 5 টাকা বেশি দিক। বাজারের ঊর্ধ্বগতি তো আছে। তারপরে আমার মেয়েরাও চায় স্বাভাবিক আমার বাবা আরো কিছু টাকা যদি রোজগার করতে পারে, তার সংসারের স্বচ্ছন্দ বাড়ে, সবাই চায়। এবং সেই জায়গাতে প্রস্তাব আসলো। প্রস্তাবটা কি? আমি আমার যে এলওপি হিসাবে আমি যে অর্থ পাই, আমি সেই হিসাবে বলছি, আমার বিরোধী দল নেতা হিসাবে আমার 62,000 সামথিং বোধ হয় অফিসিয়ালি ড্র করি, যদিও
তার অর্ধেক আমি স্বেচ্ছায় পার্টিকে দিয়ে দিই। হুম। আমি নিই মাত্র 30,000 টাকা, বাকি টাকা পুরোটাই আমি দিয়ে দিই হুম। পার্টিকে। এবং আমাদের অন্যান্য বিধায়করাও সবাই স্বেচ্ছায় আমরা দিয়ে দিই, কারণ আমাদের এই টাকাতেই পার্টি চলে। পার্টি চলে, আমরা ওয়েজেস আমরা দিই। তো এখন দেখলাম যে আমার সে 62,500 টাকা বেড়ে 1,48,000 হয়েছে। তাহলে কত? 100% বেশি। প্রায় 100% বেশি। আমি সেটাই বলেছি, হ্যাঁ, বেতন না বাড়ানোর পক্ষে না, আমাদের ভাতা বাড়ুক, পেনশন বাড়ুক, আমি চাই। কিন্তু এই রাজ্যের মধ্যে অসংখ্য এরকম লোক আছেন, কদিন আগে ভয়াবহ বন্যা হয়ে গেল, তাদেরকে আমরা কিছু দিতে পারলাম না, সামান্য কবর কিছু দিয়ে এদেরকে কোনো রকমে বাতাসার মতো বিলিয়েছি। হাজার হাজার অনিয়মিত কর্মচারী, এদের কোনো নিশ্চয়তা নেই, গ্রামে রেগা নেই, শহরে টুয়েপ নেই। শিক্ষক কর্মচারীদের তাদের দিয়ে প্রায় 27-28% বকেয়া, জিনিসপত্রের দাম প্রায় অগ্নিমূল্য, সবকিছুই ঠিক আছে। আমাদের একটু বেতন বাড়লে ভালো হতো, আমরাও কষ্টে চলি, কিন্তু আমাদের চেয়ে বেশি কষ্টে আরো অন্যরা চলে। আমি বলেছি ঠিক আছে, এটা থাকুক, বিলটা থাকুক, অন্যদের জন্য কিছু করার পর, করতে পারলে পরে তারপর বিলটা নিয়ে আসা হোক। আর কেন একসাথে 100% উপর বাড়বে? আর আমরা তো যে কোনো সময় বাড়াতে পারবো, কারণ সারা পৃথিবীতে, বা আমাদের পৃথিবীর কথা বলছি না, আমাদের দেশে অন্য কেউ নিজেদের বেতন বাড়াতে পারে না, একমাত্র আমরা এমপি এমএলএরা নিজেদের বেতন বাড়াতে পারি। আমাদের তো হাত সবসময় খোলা আছে, এনি টাইম আমরা বাড়াতে পারবো। তাহলে এটা হওয়া উচিত না। আমরা জনগণের সামনে নির্বাচনের সময় বলি, আমরা আপনাদের সেবা করার জন্য আমাদেরকে ভোট দিন, সাহায্য করুন। আমি সেবার জন্য এসেছি, কিন্তু আমার কামাইয়ের জন্য তো আসিনি। এবং বললাম যে এটা একটু পরে হলো, আপত্তি নেই, বেতন না বাড়ুক। তো এটার সাথে পরিষ্কার আমাদের টিজারের এই বিরোধী বেঞ্চের তরফ থেকে আমার বক্তব্যটা ছিল, আমার পার্টিতে বক্তব্যটা ছিল। কিন্তু দুর্ভাগ্য, পরদিন পত্রিকায় দেখলাম বিরোধীরা রাজশব্দ করেনি, বিরোধীরা বিরোধিতা করেনি, সব মিলে এক। এই অদ্ভুত, এই জন্য বলছে অদ্ভুত লেগেছে এবার মিডিয়ার যে ভূমিকায় এই বিধানসভাতে, সরকারের বিরুদ্ধে এই যে এইভাবে নিজেদের বেতন বাড়িয়ে নিল, একটা সমালোচনা নেই। আমি বলবো না, কিন্তু পাবলিক তো বলছে, কি হয়ে গেল, মিডিয়াগুলি চুপ হয়ে গেল কেন? মিডিয়াগুলি এইভাবে কি সব ইতে ঢুকিয়ে নিয়েছে কিনা? দেখতে গেলে প্রায় এরকমই ঘটে গেছে। আমরা খবরদার কথা নয়, এই ভুল ইঙ্গিত, ভুল ব্যাখ্যার দিকে হয়তো চলে যেতাম। আজকে মাননীয় জিতেন চৌধুরী সমস্ত বিষয়টা ব্যাখ্যা করেন। আমাদের মনে হয়েছিল যে সম্পূর্ণ বক্তব্য পরিষ্কারভাবে মানুষের সামনে যাচ্ছে না। কিন্তু সর্বশেষ 1 মিনিট আপনার সময় নেই, সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া গঠবন্ধন যেটা রয়েছে, সেটাকে রক্ষা করার দায় শুধু কি কংগ্রেস আর সিপিআইএম এর ওপরই পড়ছে? অন্যরা কি উদাস? সবার ইন্ডিয়া ব্লক, কংগ্রেস একার ইচ্ছাই হয়নি, সিপিআইএম এর একার চেষ্টাই হয়নি, সবাই মিলে চেষ্টা করে এটা হয়েছে এবং দারুণ সাকসেস পেয়েছেও। যে বিজেপি যে তারা প্রচার করেছিল মোদি হে তো মুমকিন হে, মোদি গ্যারান্টি, মোদির মুখে যে কথাটা বের হয় এটা আগুনের মতো সত্য। কিন্তু এবার কি, এবার দেশের মানুষ কি প্রমাণ করে দিয়েছে? না, যে কোন রকমের
36% ভোট পেয়েছে। এটাও যদি গদি মিডিয়া, ইনকাম ট্যাক্স, আইটি, সিবিআই এর এই অন্যায় তৎপরতা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তার অন্যায় সমস্ত পক্ষপাতিত্ব, এবং হাজার হাজার কোটি টাকা যদি কালো টাকা না ছড়াতে পারতো, এর 36-16 নেমে আসতো। অর্থাৎ আজকে যে তথাকথিত সংখ্যাগরিষ্ঠ তাদের সাংসদ, এটা হওয়ার কথা না। ভোটের অঙ্কে তো তারা সংখ্যালঘু। ভারতবর্ষের 2/3 লোক বিজেপি বিরোধী, কিন্তু ভোট ভাগাভাগি আরো নানা কারচুপিতে তারা সংখ্যাগরিষ্ঠ। এটাও হতো না। কাজে এদের সে আস্ফালনের সুযোগ নেই। তো এই কারণে যে ইন্ডিয়া ব্লক এবার এর প্রমাণ করে দিয়েছে যে না, যে মোদি বা বিজেপি আরএসএস মানে অপরাজেয় না, এরা তাদের পরাজিত করা সম্ভব। এবং এই আত্মবিশ্বাস জনগণের ফিরেছে। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে কিভাবে এই শক্তিকে আরো সংহত করতে পারি, এই রাজ্যের মধ্যে তো বটেই। রাজ্য সম্মেলন থেকে বিধানসভায় অবস্থান ইন্ডিয়া ব্লক, ছোট করে হলেও জিতেন চৌধুরী স্পষ্ট করে তার মতামত দিলেন। এই মুহূর্তে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে এই রাজ্যে জিতেন চৌধুরী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজকে আগরতলা তো কালকে সাবরুম, পরশুদিন চম্পকনগর রাস্তা হয়ে একদম সোজা উত্তর ত্রিপুরার সেই উঁচু জায়গাটাতে সব জায়গায় বিচরণ করছেন। এই সম্মেলনের দিকেই এই রাজ্যের মানুষ তাকিয়ে আছে। শুধু তাই নয়, আশাও করছে অনেক কিছু। স্বাভাবিকভাবেই আমরাও খবরদার কথা নয় সেই দিকেই তাকিয়ে থাকবো। আবার এই বিষয় নিয়ে সম্মেলনের পরে আপনাদের সামনে মুখোমুখি হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।